আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো জনগণকে আসলে সরকার কতটুকু গুরুত্ব দেয় অথবা সরকার কেন জনগণকে গুরুত্ব দিবে। আজকের এই বিষয়ের সাথে মূলত কোটা আন্দোলন এবং কোটা আন্দোলনের 19শে জুলাই পর্যন্ত যে অবস্থা বিরাজ করছিল এবং 20শে জুলাই আজকের আপডেট যতটুকু পর্যন্ত এসে গড়িয়েছে ঠিক ততটুকু নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো এবং কোটা নিয়ে আমরা হয়তোবা আর দু একটা এপিসোডে কথা বলবো। তবে আজকের এপিসোডটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা কিছু কি পয়েন্ট তুলে ধরবো যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারবো কোটা আন্দোলনের গতি প্রকৃতি কেমন হওয়া উচিত ছিল এবং এখানে সরকারের আসলে উদ্দেশ্য কি ছিল। দর্শক, আপনারা জানেন যে কোনো একটা সরকার অবশ্যই তার জনগণকে গুরুত্ব দিবে কি দিবে না তা ডিপেন্ড করছে জনগণের ক্ষমতার মূল্যায়ন কতটুকু তার বিবেচনা। অর্থাৎ সরকার যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তাহলে এই সরকার জনগণকে গুরুত্ব দিবে, এটি স্বাভাবিক। আর সরকার যদি জনগণকে প্রাধান্য দিতে গিয়ে দেখে যে না, জনগণ প্রাধান্য দেওয়ার মতো তেমন কোনো ভূমিকা তার ক্ষমতায় আরোহণের জন্য প্রয়োজন হচ্ছে না, তাহলে কেন সরকার সেই জনগণকে বা সে দেশের জনগণকে গুরুত্ব দেবে। আমরা দেখে আসছি যে কোটা আন্দোলন নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল তার কিছু কি পয়েন্ট আমি তুলে ধরি যে কোটা আন্দোলনকারীরা একটা পর্যায়ে এসে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি দাওয়া পেশ করেছিল। সেটি ছিল 1 পয়েন্ট ডিমান্ড। এই এক দফা দাবি ছিল রাষ্ট্রপতির নিকট তাদের, যে রাষ্ট্রপতির মাধ্যমে প্রতি 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল তারা 14 জুলাই, এবং এই আলটিমেটামে তারা বলেছিল যে রাষ্ট্রপতি মহোদয় যেন অতি শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ সেশনের বা সংসদ অধিবেশনের, জরুরি সংসদ অধিবেশনের আয়োজন করেন, আহ্বান করেন, যাতে করে কোটার সমস্যার সমাধানটি দ্রুত হয়ে যায়। এবং সেখানে তারা এই ডিমান্ডের মধ্যে তারা যেটি বলেছিল সেটির খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। তারা চেয়েছিল যে মার্জিনালাইজড পিপল যারা, তাদের জন্য 5% কোটা রেখে বাকি কোটাগুলো উচ্ছেদ করা হোক এবং সেটি বহিষ্কার করা হোক, কোটা যাতে করে আর না থাকে, এই দাবিটাই তাদের ছিল মূলত। এইখানে এসে 2018 সালের আন্দোলনের প্রেক্ষিতে যে সরকার কোটাকে বাদ দিয়েছে, সেই একই সরকার হাইকোর্টের একটি রিট করেছিল কিছু লোক মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে, এবং সেই রিটের প্রেক্ষিতে সেটিকে আবার একটা আলোচনায় নিয়ে আসে এবং সেটি নির্বাচনের পর সরকার সেটিকে সামনে নিয়ে আসে। সরকারের ইতোমধ্যেই বিগত 15 বছরের সময় কিভাবে কেটেছে, কি হয়েছে না হয়েছে, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু 2024 সালের শুরু থেকে, অর্থাৎ এই গত সর্বশেষ নির্বাচনের পর থেকে সরকারের এই সময়টাতে সরকার বিভিন্ন সময় দুর্নীতির রাঘব বোয়ালদের দু একজনকে সামনে এনেছে, যার মধ্যে আমরা জেনে এসেছি যে বেনজির, সাবেক আইজিপি বেনজিরের ঘটনা আমরা জানি। পিএসসির চেয়ারম্যান, সর্বশেষ পিএসসির চেয়ারম্যান আবেদ আলী পর্যন্ত, এই যে রেঞ্জের ভেতরে অনেকের কথাবার্তা এসেছে সামনে, অনেকের সম্পদের দুদক তালাশ করেছে এবং এটা প্রতিদিনই মিডিয়া কভারেজ পাচ্ছিল। মাঝখান দিয়ে আনার হত্যার কাণ্ড ছিল বেশ কিছুদিন ধরে, এখনো সেটি চলছে, মাঝে মাঝে সেটি আমাদের সামনে আসছে, খবরাখবর আমরা জানছি। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড যেটি ভারতে হয়েছিল। তো আমরা সেদিকে না যাই, আমরা এখানে এসে দেখি যে সরকার ব্যর্থ হয়েছে চীনের সাথে কূটনৈতিক তৎপরতায়, বা চীনের সাথে যে চীনের কাছ থেকে আমরা যে লেন্ডিং পাওয়ার কথা ছিল, আমরা যে ঋণ পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটি সরকার আদায় করতে ব্যর্থ হয়েছে। এবং চীনের সাথে ভৌগোলিক বা ভূরাজনৈতিক যে কূটনীতি বা ভূরাজনৈতিক যে আলোচনা প্রয়োজন ছিল বা যে সম্পর্ক উন্নয়নের প্রয়োজন ছিল, সেটি সরকার করতে ব্যর্থ হয়েছে নানা কারণে। সেটি বিশ্লেষণের বিষয় আলাদা। কিন্তু সেই যে ব্যর্থতা, সেই যে দুর্নীতি পরায়ণগ্রস্ততা, সেই যে নানা ধরনের অনিয়ম, দুঃশাসন ইত্যাদির কবলে থেকে সরকার একটা এই সময় এসে, অর্থাৎ জুলাই মাসে 2024 সালে নতুন অর্থবছর যখন শুরু হয়, ঠিক তখনই যখন আমাদের IMF এর কাছ থেকে আমরা লোন ঋণ পাচ্ছি এবং তাদের সাথে শুনে আমাদের অর্থনীতি চলছে, আমাদের ইতিমধ্যে আমাদের ক্র্যাশ করেছে, আমাদের রিজার্ভ ফান্ড ক্র্যাশ করেছে, এবং সেটি বলা হচ্ছে যে সেটি জোড়া তালি দিয়ে মোটামুটি 20 বিলিয়নে এসে দাঁড়িয়েছে। তাও এটি একেবারে নিট রিজার্ভ না, সেটি 15 নিচে নেমে গিয়েছিল, এটা আমরা জানি। আমাদের রিজার্ভের অবস্থা খুবই ভয়াবহ রকমের খারাপ। আমরা এলসি বন্ধ করে দিয়েছিল গত বছর সরকার, এর আগের বছর আমাদের অবস্থা খারাপ ছিল। এই সব প্রেক্ষাপট চিন্তা করে সরকার এই মুহূর্তে কোটা আন্দোলনকারীদের এই যে আন্দোলনের ইস্যু, সেটিকে সে গুরুত্ব দিয়েছে এই অর্থে যে তারা আন্দোলন করছে, এই আন্দোলনটি করে যাক এবং এটি যে আউটকাম আসবে সেটি সরকার তার নিজের
কাজে লাগাবে। এই যদি সরকারের পলিসি হয়ে থাকে এবং সরকার যদি এইভাবে প্ল্যান করে থাকে, তাহলে কিন্তু আসলে জনগণ বা ছাত্ররা কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং তারা আসলে কোটা সংস্কার আন্দোলনের মূল উদ্দেশ্যটা তারা আসলে কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল এখনো পর্যন্ত, যেটি আমি জানি। কিন্তু তারা এর মধ্যে যে দেশ সংস্কারের জন্য তারা ডিমান্ড তৈরি করবে, তার ইচ্ছা অভিপ্রায় খুব বেশি একটা ছিল না, ছাপিয়ে যায়নি। যদিও আম জনতা সেটিকে সাপোর্ট করেছিল যে দেশ সংস্কার হলে কোটা এমনিতেই সংস্কার হয়ে যাবে, কিন্তু সেটি আমরা খুব একটা গুরুত্ব পাইনি, কারণ নানা মহল থেকে আবার এটি বলা হচ্ছে যে কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন করছে, কোটা সংস্কার হয়ে গেলেই তো হয়। কারণ যখন প্রায় 40-এরও বেশি লাশ পড়ে গিয়েছিল গত দুদিন ধরে, অর্থাৎ গত 18 জুলাই এবং 19 জুলাই, এই দুদিন শাটডাউনের পর থেকে যে লাশের বহর আমরা দেখতে পাচ্ছি, আর এই লাশের বহর কি প্রয়োজন ছিল সামান্য এই কোটা সংস্কারের জন্য, যেটি অলরেডি একবার গ্যাজেটেড হয়ে গিয়েছিল 2018 সালে, সেটি 2024 সালে এসে আবার নবায়ন করে সেই আন্দোলনকে, সেখানে আবার লাশের সারি আমরা দেখব, এমনটা কি প্রয়োজন ছিল সামান্য একটা কোটা সংস্কারের জন্য? কিন্তু সেই প্রেক্ষাপট, সেই পরিস্থিতি তৈরি করতে বাধ্য করেছিল সরকার, এবং সরকার সেই মঞ্চায়ন সম্পন্ন করেছে। করে সর্বশেষ আমরা জানি গতকাল রাত থেকে কারফিউ জারি হয়েছে, ঢাকা শহরে কারফিউ চলছে। এটি যুদ্ধ অবস্থা থেকেও কম ভয়াবহ না বাংলাদেশের জন্য। 1971 সালের পর 2024 সালের এই জুলাই মাসের এই কয়েকটা দিনের যে ভয়াবহ পরিস্থিতি আমরা অবলোকন করেছি, তা অত্যন্ত মর্মাহতজনক, এবং এটি অবশ্যই আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তো কোটা আন্দোলনকারীদের, তাদের যদি দেশের সংস্কার উদ্দেশ্য না থাকে, তারা যদি শুধু কোটা সংস্কারের জন্য প্রস্তুত থাকে বা আগ্রহী থাকে, তাহলে এটির ফলাফল খুব একটা ভালো হবে না। কারণ কখনোই অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে, যে সরকার গণতন্ত্র বোঝে না, গণতন্ত্রের চর্চা করে না, সেখানে শুধুমাত্র কোটা সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁস, বিসিএস এর মতো সেন্সিটিভ জায়গা, যেখানে আমাদের সবার আস্থা থাকে যে বিসিএস এর মধ্যে প্রশ্ন ফাঁস হয় না বা দুর্নীতি হয় না, অন্তত এই বিশ্বাসের জায়গাটুকু আমাদের ছিল। কিন্তু সেটিও আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এখানেও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তো এই পরিস্থিতিতে এই যে দেশের ক্রান্তিকাল মুহূর্ত, এখনো যদি আমরা মনে করি যে না, আমাদের কোটা সংস্কারের সমস্যার সমাধান হবে বা আমাদের দেশ সংস্কারের প্রয়োজন নেই, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। এটা আমার মনে হয় আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি। আমরা জানি না যে আগামীকাল হাইকোর্টের রায় ফিরিয়ে আনা হয়েছে এবং সেটি কোটা আন্দোলনকারীদের পক্ষেই যাবে, কোটা সংস্কার হবে। কিন্তু তাহলে এতগুলো লাশ কেন গেল? এত লাশের প্রয়োজন কি ছিল? এত লাশ ফেলে তারপর এই কোটা সংস্কার আন্দোলন সফল হবে, এমনটা কি প্রয়োজন ছিল, নাকি এটি একটি মঞ্চায়ন ছিল? সেটি আমরা আগামী দিনে বলতে পারবো। তো এই বিষয় নিয়ে আমরা খুব বেশি আলোচনা করবো না। আমরা যেই সূত্রপাতটি ঘটানোর চেষ্টা করেছি যে যখন তারা আবেদন করেছিল রাষ্ট্রপতি বরাবর, তারা তাদের দাবি পেশ করেছিল, এক দফা দাবি, যে অতি সত্বর জরুরি অধিবেশনে, সংসদ অধিবেশনের আয়োজন করে সেখানে যাতে কোটা সংস্কারের ইস্যুটিকে সমাধান করা হয়। এই আহ্বান তাদের যখন ছিল রাষ্ট্রপতির কাছে, তখন কিন্তু এটার একটা পরিস্থিতি সুরাহা করা যেত এবং শিক্ষার্থীদের দাবিটা আলোচনা করা যেত, তাদেরকে আলোচনায় আহ্বান করা যেত। কিন্তু যখন লাশের পর লাশ পড়ে গেল, তখন তাদেরকে আলোচনার জন্য ডাকা হচ্ছে। যখন দেশের পরিস্থিতি কয়েক শত হাজার কোটি টাকার লস হয়ে গেল, তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো। এরপরে এসে এত জুলুম, এত অত্যাচার, এত নিপীড়নের পরে এসে যখন বলা হবে যে হ্যাঁ, এখন আমরা তোমাদের দাবি মেনে নেব, তাহলে বিষয়টা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে। এবং আমরা আমাদের দেশের যখন রাজনীতি নিয়ে আমরা বিশ্লেষণ করবো, চিন্তা করবো, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তা করবো, তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো থেকেই আমরা আমাদের পরবর্তী সময়টায় কিভাবে পদক্ষেপ নেব সেটি আমরা বুঝতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো। তো কোটার বিষয় নিয়ে এবং কোটা আন্দোলন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আশা করছি আমাদের দর্শক চিন্তার খোরাক পেয়েছেন এবং এই নিয়ে চিন্তা করবেন এবং তথ্য পাবেন। সবাইকে ধন্যবাদ।